আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ঈদ মোবারক। তোমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত ফুড মাইক্রোবায়োলজি 1 পড়ানো হয়েছিল। আজকে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো যাওয়া যাক, পঞ্চম অধ্যায় কি আছে। পঞ্চম অধ্যায় হচ্ছে ইস্ট, মোল্ড ও ভাইরাসের বৈশিষ্ট্য। তোমরা জানো ইস্ট, মোল্ড এবং ভাইরাস কি, এগুলো সব অণুজীব। তো এখন আসি আমরা ইস্ট এবং মোল্ড ও ভাইরাসের সংজ্ঞা। ইস্ট কাকে বলে? ইস্ট হচ্ছে এক প্রকার এককোষী ছত্রাক, সাধারণত উচ্চ শ্রেণীর অ্যাস্টোমাইসিটি এর অন্তর্ভুক্ত। ইস্ট বা খামি এক ধরনের এককোষী মৃতজীবী ছত্রাক, সাধারণত এক ধরনের অণুজীব। এরা কি করে? এরা সাধারণত শর্করা জাতীয় খাদ্যকে ফার্মেন্টেড করে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। যেমন ইস্ট কি করে? সাধারণত সুগারের উপস্থিতিতে ফার্মেন্টেড করে কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং অ্যালকোহল উৎপন্ন করে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিক্রিয়া দেওয়া আছে, C6H12O6 মানে গ্লুকোজ। গ্লুকোজের সাথে ইস্ট বিক্রিয়া করে জাইমেজ নামক এনজাইম নিঃসরণ করে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড এবং এনার্জি উৎপন্ন করে। এই গেল ইস্ট। এখানে আমরা কিছু ইস্টের চিত্র দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে ইস্ট, তোমরা দেখেছো ল্যাবে কাজ করার সময়। ইস্টের সাহায্যে এখানে খামির বানানো হয়েছে। ইস্ট কি করছে? এখানে চিনি দেওয়া হয়েছে, খামিরের সাথে চিনি এবং ইস্ট বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করেছে এবং অ্যালকোহল উৎপন্ন করেছে, যার কারণে খামিরটা ফুলে গেছে। এই হচ্ছে ইস্টের কাজ। এখন আসি মোল্ড। মোল্ড কি? মোল্ড তো এক প্রকার নিম্ন শ্রেণীর ছত্রাক। এরা সাধারণত আর্দ্র স্থানে জন্মগ্রহণ করে, যেমন রুটি, দধি, অনেক দিনের পুরনো জুতা, ভেজা কাপড়, এক কথায় স্বাস্থ্যের অবস্থায় এরা জন্মগ্রহণ করে। তো আণুবীক্ষণিক ছত্রাককে সাধারণত মোল্ড বা চিতি বলা হয়ে থাকে বা ছাতা বলা হয়ে থাকে, যেমন পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস, মিউকর ইত্যাদি। এরা পৃথিবীর সকল পরিবেশেই থাকে, যেমন জলস্থল, জীবিত, মৃত দেহ এবং প্রাণী দেহ ইত্যাদি। আবার বিভিন্ন ধরনের জৈব পদার্থ, জ্যাম, জেলি, পাউরুটিতে বসবাস করতে দেখা যায়। এখানে দুটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্র দুটা হচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক ব্রেড, এটা হচ্ছে ব্ল্যাক ব্রেড মোল্ড, আর এটা হচ্ছে অ্যাসপারজিলাস, এটা হচ্ছে অ্যাসপারজিলাস নাইজাস মোল্ড। এখন আসি ভাইরাস। বর্তমান প্রেক্ষাপটে ভাইরাস খুব একটা আলোচিত নাম। তোমরা জানো করোনা ভাইরাস সারা বিশ্বকে থমকিয়ে দিয়েছে। সবাইকে করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। তা আসি ভাইরাস কি? ভাইরাস হচ্ছে বিষ, এক কথায় বিষ। ভাইরাস এক ধরনের অণুজীব যারা খায় চোখে দেখা যায় না, কিন্তু বিষাক্ত পদার্থ সৃষ্টি করে এবং কি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টির কারণ হচ্ছে এই ভাইরাস। এছাড়াও ভাইরাসকে জীবাণু না বলে বস্তুও বলা হয়ে থাকে, কারণ জীবদেহে ডিএনএ, আরএনএ ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত প্রোটিন, তাই ভাইরাসও অকোষীয়। আগে বলেছি ভাইরাস এক প্রকার অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব। এরা জীবিত কোষের ভিতরে বংশবৃদ্ধি করতে পারে। এরা অকোষীয় এক ধরনের জীব। তবে ভাইরাসকে জীব হিসেবে বিবেচিত করা যায় কিনা এ নিয়ে বিজ্ঞানীরা দ্বিমত পোষণ করেছেন। এমন
কারণ কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যেও ভাইরাস বংশবৃদ্ধি করে, যেমন ব্যাকটেরিয়া ফেজ। ভাইরাসের অবস্থান কোথায় কোথায়? ভাইরাসের অবস্থান সব জায়গায়, প্রায় উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি অবস্থান করে। এছাড়াও বাতাস, মাটি, পানি ইত্যাদি প্রায় সব জড় মাধ্যমে অবস্থান করে। আয়তন কেমন? যেহেতু আণুবীক্ষণিক জীব, অতএব অতি ক্ষুদ্র, প্রায় 10 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত এদের আকার হয়ে থাকে। আবার গড় ব্যাস 8 থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের আকার আকৃতি কি? সাধারণত গোলাকার হয়ে থাকে, দণ্ডাকার হয়ে থাকে, বস্তুলাকার, সূত্রাকার, পাউরুটি আকার, ভুজাকৃতি, ব্যঙ্গাতি ইত্যাদি আকার হয়ে থাকে ভাইরাসের। এখানে দুইটা ভাইরাসের চিত্র দিচ্ছি, একটা হচ্ছে রোটা ভাইরাস, একটা হচ্ছে কোভিড-19 ভাইরাস। তোমরা দেখতে পাচ্ছ কোভিড-19, যেটা বর্তমানে সারা বিশ্বকে অচল করে দিয়েছে। তোমাদেরকেও সবাইকে, আমাদের সবাইকে ঘরবন্দি করে দিয়েছে। এটা হচ্ছে কোভিড-19 আর এটা হচ্ছে রোটা ভাইরাস। এখন আছে ভাইরাসের শ্রেণী বিভাগ। ভাইরাসের ক্লাসিফিকেশন। বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাইরাসকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন পোষক জীব অনুসারে 3 প্রকার। পোষক এক কথায় যেখানে সে থাকে। পোষক জীব অনুসারে ভাইরাস 3 প্রকার। 1 নম্বর হচ্ছে উদ্ভিদ ভাইরাস। উদ্ভিদ ভাইরাস সাধারণত এরা উদ্ভিদের দেহে বংশবৃদ্ধি করে এবং রোগ উৎপাদন করে থাকে। সেগুলো হচ্ছে উদ্ভিদ ভাইরাস, যেমন সিমের বিন মোজাইক ভাইরাস, তামাকু টোবাকো মোজাইক ভাইরাস। তারপর হচ্ছে প্রাণী ভাইরাস। সাধারণত এরা প্রাণী দেহে বংশবৃদ্ধি করে এবং রোগ উৎপাদন করে। এগুলো হচ্ছে প্রাণী ভাইরাস, যেমন পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইত্যাদি। 3 নম্বর হচ্ছে জীবাণু ধ্বংসকারী ভাইরাস। সাধারণত যে সকল ভাইরাস উদ্ভিদ অথবা জীবাণু দেহে আক্রমণ করে সংখ্যা বৃদ্ধির প্রয়োজনে জীবাণুকে ধ্বংস করে, তাদেরকে জীবাণু ধ্বংসকারী ভাইরাস বলে। অর্থাৎ এরা কি করে? নিজেদের বংশবৃদ্ধির জন্য উদ্ভিদ এবং জীবাণু দেহে আক্রমণ করে এবং জীবাণুকে ধ্বংস করে। সেগুলো হচ্ছে জীবাণু ধ্বংসকারী ভাইরাস। উদাহরণ দিতে পারি ব্যাকটেরিওফাজ। সাধারণত যে ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাকে ব্যাকটেরিওফাজ ভাইরাস বলে, যেমন T2 ভাইরাস। আবার আছে সায়ানোফাজ। সায়ানোফাজ সাধারণত সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, এজন্য একে সায়ানোফাজ ভাইরাস বলা হয়, যেমন LPP1, LPP2 ইত্যাদি। মাইক্রোফাজ আছে। সাধারণত যে ভাইরাস ছত্রাককে ধ্বংস করে তাকে মাইক্রোফাজ বলা হয়, যেমন VLPS, PS, VS ইত্যাদি। আবার আছে অ্যাক্টিনোফাজ ভাইরাস। সাধারণত যে ভাইরাস অ্যাক্টিনোমাইসিটিসকে ধ্বংস করে তাকে অ্যাক্টিনোফাজ বলা হয়ে থাকে। আবার নিউক্লিক অ্যাসিডের ধরন অনুসারে ভাইরাসের শ্রেণীবিভাগ আছে। সাধারণত 2 ভাগে ভাগ করা যায় নিউক্লিক অ্যাসিডের ধরন অনুসারে। একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, যেটাকে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ভাইরাস বলা হয়। ডিএনএ ভাইরাসকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একসূত্রক ভাইরাস, আবার একসূত্রক ভাইরাস, এটা দ্বিসূত্রক ভাইরাস। একসূত্রক হচ্ছে কোলিফাজ ভাইরাস, T2 ভাইরাস ইত্যাদি, ফাজ ভাইরাস। তারপরে দ্বিসূত্রক হচ্ছে বসন্ত ভাইরাস। আর আরএনএ ভাইরাস হচ্ছে সেখানে রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে যে ভাইরাসে, সেটা হচ্ছে আরএনএ ভাইরাস, যেমন TMV টোবাকো মোজাইক ভাইরাস। সাধারণত উদ্ভিদের ভাইরাস আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসকে 2 ভাগে ভাগ করা যায়, একসূত্রক ভাইরাস আরএনএ ভাইরাস, আর একটা হচ্ছে TMV, আর একটা হচ্ছে দ্বিসূত্রক আরএনএ ভাইরাস, যেমন রিও ভাইরাস, HV ভাইরাস। এবার আসি পোষক দেহের কলা আক্রমণের উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণী বিভাগ। 1 নম্বর হচ্ছে ডার্মাট্রপিক। এগুলো হচ্ছে সাধারণত ত্বকীয় কলা আক্রমণ করে, যেমন ভেরিওলা ভাইরাস, হাম ভাইরাস, হার্পিস ভাইরাস। সাধারণত মানব দেহের ত্বকীয় কলা আক্রমণ করে থাকে, এজন্য এটাকে ডার্মাট্রপিক ভাইরাস বলা হয়। আর হচ্ছে নিউরোট্রপিক ভাইরাস। সাধারণত স্নায়ু কলাকে আক্রমণ করে, যেমন রেবিস ভাইরাস, এনসেফালাইটিস ভাইরাস ইত্যাদি। তারপর আছে ভিসারোট্রপিক ভাইরাস। এগুলো হচ্ছে সাধারণত দেহকোষ অভ্যন্তরে আক্রমণ করে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, HIV ভাইরাস,
ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মাপস ভাইরাস ইত্যাদি। এটা হচ্ছে কার্যকারিতার উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণীবিভাগ মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী ভাইরাস, একটা হচ্ছে অস্থায়ী ভাইরাস। স্থায়ী ভাইরাস কি? যেসব ভাইরাস পতঙ্গ দেহে দীর্ঘ সময় এমনকি বংশ পরস্পরে অবস্থান করে ও রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে তাকে স্থায়ী ভাইরাস বলে। যেমন ভুট্টার স্ট্রিক রোগের ভাইরাস। স্থায়ী ভাইরাসকে সার্কুলেটিভ ভাইরাসও বলা হয়ে থাকে। এই স্থায়ী ভাইরাস আবার দুই প্রকার, একটা হচ্ছে নন ট্রান্সওভারিয়াল, পতঙ্গের বাচ্চা বা লার্ভার মধ্যে সঞ্চালনে সক্ষম ভাইরাস, আর হচ্ছে ট্রান্স ওভারিয়াল ভাইরাস, পতঙ্গের বাচ্চা বা লার্ভার মধ্যে সঞ্চালনে অক্ষম ভাইরাস। এখন আছি অস্থায়ী ভাইরাস। অস্থায়ী ভাইরাস সাধারণত যে সকল ভাইরাস গাছ থেকে মিশ্রিত রস আহরণের অল্প সময়ের মধ্যে অন্য গাছে ভাইরাস ছড়াতে সক্ষম, দীর্ঘক্ষণ হলে হয় না, সেরূপ ভাইরাসকে অস্থায়ী ভাইরাস বলে। যেমন ধানের টুমরো ভাইরাস, মরিচের মোজাইক ভাইরাস ইত্যাদি। দেহে বিদ্যমান নিউক্লিক অ্যাসিডের সংখ্যার উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণীবিন্যাস। এক নম্বর হচ্ছে মনোপার্টিট ভাইরাস। যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড একটি মাত্র খণ্ডে বিভক্ত থাকে তাকে মনোপার্টিট ভাইরাস বলা হয়ে থাকে, যেমন টিএমভি। তারপর আসে মাল্টিপার্টিট ভাইরাস। মাল্টিপার্টিট ভাইরাস হচ্ছে যে সকল ভাইরাসে নিউক্লিক অ্যাসিড বহু খণ্ডে বিভক্ত থাকে তাকে মাল্টিপার্টিট ভাইরাস বলা হয়, যেমন টিআরভি, টোবাকো র্যাটল ভাইরাস। আকৃতির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। আকৃতির উপর ভিত্তি করে দণ্ডাকার, বর্তুলাকার, গোলাকার, ঘনাকার, বহুবাহু বিশিষ্ট, প্লেটের মতো, শতাকৃতি, শুক্রাণুগত ইত্যাদি আকারের উপর ভিত্তি করে এগুলো শ্রেণীবিন্যাস করা হয়েছে। দণ্ডাকারের মধ্যে রয়েছে টিএমভি, মাপস। বর্তুলাকারের মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, জাপানি এনকেফেলাইটিস ভাইরাস। তারপর হচ্ছে সিমের মোজাইক। গোলাকারের মধ্যে রয়েছে সিমের মোজাইক, টিআরএস প্রভৃতি ভাইরাস। তারপর ঘনাকারের মধ্যে রয়েছে আঁচিল, হারপিস প্রভৃতি রোগের ভাইরাস ঘনাকার। বহু বাহু বিশিষ্ট যেমন আছে টার্নিপ ইয়েলো মোজাইক ভাইরাস, 8 বাহু বিশিষ্ট। বা প্লেটের মতো যেগুলো সেগুলো তামাক গাছের নেক্রেসিস রোগের ভাইরাস, পাতলা প্লেটের মতো। শতাকৃতি যেগুলো আছে সেগুলো হচ্ছে আলু গাছের এক্স ও ওয়াই ভাইরাসের আকার শতাকৃতি। আর প্রভৃতি দণ্ডাকার ভাইরাস হচ্ছে টি2 ভাইরাসের শুক্রাণুগত। আয়তনের উপর ভিত্তি করে দুই প্রকার, ছোট ভাইরাস পোলিও ভাইরাস 12 থেকে 18 মিলিমাইক্রন, আর বড় ভাইরাস ভ্যাকসিনিয়া ভাইরাস 200 হতে পারে, 300 হতে পারে, 100 হতে পারে মিলিমাইক্রন। আর পতঙ্গ সম্পর্ক ভিত্তিক শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে পতঙ্গ এবং ভাইরাসের যে সম্পর্ক, এর উপর ভিত্তি করে বিজ্ঞানী এলচ 1931 সালে ভাইরাসকে 3 ভাগে ভাগ করে। একটা হচ্ছে বিভিন্ন পোকামাকড় দ্বারা বিস্তৃত ভাইরাস, আর হচ্ছে বিভিন্ন পোকামাকড় ছাড়া বিস্তৃত ভাইরাস, আর হচ্ছে নির্দিষ্ট পোকামাকড় দ্বারা বিস্তৃত ভাইরাস। বর্তমানে যে ব্যবহৃত ভাইরাসগুলো আছে সেগুলো শ্রেণীবিভাগ। মূলত 1948 সালে হোলমস এবং লিনিয়াস এর দ্বিপদী নামকরণের প্রথা অনুসরণ করে সমস্ত ভাইরাসকে ভাইরালস নামক বর্গে স্থাপন করেন এবং এই বর্গটিকে 3টি উপবর্গে বিভক্ত করেন। একটা হচ্ছে ফেজিনা, এটা ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাস। এটা হচ্ছে ফাইটোফেজিনা, এটা উদ্ভিদ আক্রমণকারী ভাইরাস। আর হচ্ছে জুফাজিনা, প্রাণী আক্রমণকারী ভাইরাস। 1962 সালে এলফ এবং আর হোম এবং পিট টুরিনিয়ার ভাইরাসের শ্রেণীবিভাগের জন্য একটি পদ্ধতি প্রবর্তন করেন। তাদের পদ্ধতিকে এলএসটি পদ্ধতি বলা হয়। সাধারণত আন্তর্জাতিক মাইক্রোবায়োলজিক্যাল সোসাইটি কর্তৃক গঠিত প্রফেশনাল কমিটি অন নোমিনক্লেচার অফ ভাইরাস কর্তৃক এলএসটি অর্থাৎ পিসিএনভি কর্তৃক এলএসটি পদ্ধতিটি স্বীকৃত হয়। ভাইরাসের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এলএসটি পদ্ধতিটি নিম্নলিখিত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ধরন, ভাইরাস কণার সমতা, যেমন হেলিক্স, ঘনতলাকার, লেজ বিশিষ্ট, ঘনতলাকার, বিংশতলাকার ইত্যাদি। আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের চারপাশে মৌলকের উপস্থিতি বা অনুপস্থিতি। আবার হচ্ছে ক্যাপসিডের ব্যাসার্ধ। ক্যাপসিড কি? ক্যাপসিড হচ্ছে ভাইরাসের বাইরের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হয়। ক্যাপসিডের গঠন প্রধানত দুই প্রকার, সর্পিলাকার ও সমবিশ্বতলাকার। ক্যাপসিড মূলত 3টি কাজ করে। একটা হচ্ছে ভাইরাসের অভ্যন্তরীণ উপাদানকে রক্ষা করে, কোন জীবিত কোষকে আক্রমণ করা যায় কিনা তা নির্ধারণ করে, আক্রমণের উপযোগী জীবিত কোষ পেলে ক্যাপসিড উন্মুক্ত হয়, যার ফলে ভাইরাস তার শরীরের ভিতরে উপাদান উক্ত কোষের ভিতর সঞ্চালন করতে পারে।
নাম্বার হচ্ছে ক্যাপসোমেয়ারের সংখ্যা ইত্যাদি। ক্যাপসোমেয়ার কি? ক্যাপসোমেয়ার হচ্ছে ক্যাপসিড, যেহেতু ক্যাপসিড মূলত অসংখ্য প্রোটিন অণু সমন্বয়ে গঠিত তৈরি হয়ে থাকে, এই একক প্রোটিন অণুকে বলা হয় ক্যাপসোমেয়ার। এই শ্রেণীবিন্যাসের সমস্ত ভাইরাসকে একটিমাত্র পর্ব বা ভাইরায়ের অন্তর্ভুক্ত করেন। নিউক্লিক অ্যাসিডের প্রকৃতির উপর ভিত্তি করে পর্বকে দুই উপপর্বে বিভক্ত করেন। প্রোটিন বহিরাবরণের বহির্ভাগে মোড়কের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে শ্রেণীগুলোকে বর্গে এবং ক্যাপসিডে ক্যাপসোমিয়ারের সংখ্যা, ভাইরাস কণার ব্যাস, আয়তন ইত্যাদির উপর ভিত্তি করে প্রতিটি বর্গকে কতিপয় গোত্রে এবং নিউক্লিক অ্যাসিডের গঠনমূলক উপাদান ও আণবিক ওজন, ক্যাপসিডের অ্যান্টিজেনিক ধর্ম, পোষক বিশিষ্টতা, আক্রমণের সংক্রমণের তীব্রতা, রোগের লক্ষণসমূহ ইত্যাদির উপর ভিত্তি করে গোত্রসমূহকে গণ ও প্রজাতিকে ভাগ করেন। এখন আসি ভাইরাসের গুরুত্ব। ভাইরাসের যেমন ক্ষতিকর দিক আছে, তেমন উপকারী দিকও আছে। তো এখানে কিছু উপকারী দিক এবং তার ভাইরাসের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। ভাইরাস বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক টিকা হিসাবে আবিষ্কার করে। বিভিন্ন ধরনের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা যায়, যেমন বসন্ত, পোলিও, জলাতঙ্ক ভাইরাস হতেই, জন্ডিস রোগের টিকা ভাইরাস হতেই তৈরি করা হয়ে থাকে। এছাড়াও বর্তমানে বহুল আলোচিত জিনতত্ত্ব, আণবিক জীববিদ্যা, জিন প্রকৌশল এর বাহক হিসেবে ভাইরাস ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে যেমন ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ব্যাকটেরিয়া জনিত আমাশয় রোগ থেকে মানুষকে রক্ষা করে। কিছু কিছু ভাইরাস আছে যেগুলো ক্ষতিকারক পোকামাকড়, কীটপতঙ্গ দমনে ব্যবহার করা হয়। আবার জীব সৃষ্টির প্রক্রিয়া, অভিব্যক্তি, ক্রমবিবর্তনের ধারা সম্পর্কে জ্ঞান লাভ করার চাবিকাঠি হলো ভাইরাস, কেননা জীব ও জড় উভয়ের বৈশিষ্ট্যতে ভাইরাসের বৈশিষ্ট্য বিদ্যমান। কিছু ফুল আছে, যেমন লাল টিউলিপ ফুলে ভাইরাসের আক্রমণের ফলে লম্বা সাদা সাদা দাগ পড়ে। এর ফলে ওই লাল টিউলিপ ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ফুলের মূল্যও বেড়ে যায়। এছাড়াও ভাইরাসের সাহায্যে ক্যান্সারের চিকিৎসায় ভূমিকা রাখে। মানুষের বংশগত বৈশিষ্ট্য জানা যায়, যেমন ডিএনএ রেপ্লিকেশন, প্রতিলিপি, আরএনএ প্রক্রিয়াজাতকরণ, স্থানান্তর, প্রোটিন পরিবহন। এছাড়াও অস্ট্রেলিয়াতে খরগোশের মাইক্রো ভাইরাস ব্যবহার করা হয়েছিল খরগোশ নিয়ন্ত্রণে। আবার বর্তমানে যুক্তরাষ্ট্রে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস পতঙ্গনাশক হিসেবে এলকার নামে বাজারে পাওয়া যায়। এর হচ্ছে শৈবালের গুরুত্ব। শৈবালের বহুত গুরুত্ব রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা অণুজীব হচ্ছে উদ্ভিদ হচ্ছে শৈবাল। শৈবাল হচ্ছে মাছের খাদ্য, পরিবেশ, বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর শৈবাল বিপুল পরিমাণে সালোক সংশ্লেষণের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে, সেক্ষেত্রে পরিবেশ দূষণ রোধ করে। মানুষের খাদ্য হিসেবে শৈবাল ব্যবহার করা হয়, কারণ শৈবালে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান পাওয়া যায়। বিভিন্ন ধরনের আঠা তৈরিতে, এক কথায় শিল্পক্ষেত্রে শৈবালের ব্যবহার রয়েছে, যেমন আগার ইত্যাদি, এগুলো শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়। কালচার মাধ্যম, ওষুধের মাধ্যম, প্রসাধনী, চামড়া শিল্প, আইসক্রিম, জ্যাম, জেলি, প্লাস্টিক সামগ্রী উৎপাদন, টুথপেস্ট, পারফিউম, ফিটকিরি ও সাবান তৈরিতে শৈবালের ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়াও খাদ্য শৃঙ্খল যোজক রূপে, যেমন সবুজ শৈবাল প্রাথমিক খাদ্য উৎপাদনকারী, তারপর সেই শৈবাল খায় ছোট মাছ, প্রাথমিক খাদক, তারপর খায় ছোট মাছকে খায় বড় মাছ, দ্বিতীয় শ্রেণীর খাদক, আবার বড় মাছকে খায় মানুষ, তৃতীয় শ্রেণীর খাদক, আবার বাঘ হচ্ছে টারশিয়ারি খাদক। এক্ষেত্রে আবার কৃষিক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শৈবাল, যেমন নীলাভ সবুজ শৈবালে কোনো কোনো প্রজাতি অনুর্বর এবং ক্ষারীয় অনাবাদী জমির ক্ষারকত্ব নষ্ট করে, জমির উর্বরা শক্তি বৃদ্ধি করে এবং চাষ উপযোগী করে তোলে। এছাড়াও সমুদ্র উপকূলবর্তী জমিতে শৈবালকে কম্পোস্ট ও জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। পটাশ ও ফসফরাসের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান শৈবাল হতে পাওয়া যায়। জমিতে চুনের পরিমাণ বাড়াতে লাইথোফাইলাম এবং লিথোথ্যামনিয়ন নামক শৈবাল ব্যবহার করা হয়। বর্তমানে কীটনাশক হিসেবেও শৈবাল ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ওষুধ শিল্পে শৈবালের ব্যবহার রয়েছে, যেমন অ্যান্টিবায়োটিক তৈরি, তারপর যে গলগণ্ড বা গয়টার রোগ নিরাময়ে শৈবাল ব্যবহার করা হয়, কারণ শৈবালে পর্যাপ্ত আয়োডিন পাওয়া যায়। এছাড়া রক্ত জমাট বাঁধতে কোষ্ঠকাঠিন্যের ঔষধ, আগার দেহ গঠনের জন্য ভিটামিন এ, বি, ই, সি ইত্যাদি পাওয়া যায়। জনস্বাস্থ্য প্রকৌশলে শৈবাল
জনস্বাস্থ্য প্রকৌশলে শৈবালের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেমন পয় প্রণালী সচল রাখতে, হালকা বাড়ি তৈরিতে, পানি পরিস্ফুটিতকরণে, শোভা বর্ধন হিসেবে, সার, মহাকাশ অভিযান, গবেষণা ইত্যাদি কাজে শৈবালের ব্যবহার রয়েছে। এখন আসি ছত্রাকের গুরুত্ব। ছত্রাকের বিভিন্ন ধরনের উপকারিতা আছে, যেমন হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি। এরা মাটির উর্বরতা বৃদ্ধি করে চাষযোগ্য করে তোলে, উদ্ভিদ এবং প্রাণীর দেহাবেশ দ্রুত পচন ঘটায়, ফলে জৈব সার তৈরি করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি হয় এবং ফসল আদি উৎপাদন বৃদ্ধি পায়। ছত্রাককে সাধারণত মৃতজীবী ঝাড়ুদার হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও শিল্পজাত দ্রব্য উৎপাদন। শিল্পজাত দ্রব্য উৎপাদনে অ্যালকোহল প্রস্তুত, বিয়ার প্রস্তুত, পাউরুটি তৈরি, পনির উৎপাদন, জৈব অ্যাসিড তৈরিতে ছত্রাকের যথেষ্ট ভূমিকা রয়েছে। আমরা জানি ইস্ট গ্লুকোজের বা চিনির উপস্থিতিতে জাইমেজ নামক এনজাইম নিঃসরণ করে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এটা হচ্ছে শিল্পজাত দ্রব্য উৎপাদনে। অ্যান্টিবায়োটিক ও ওষুধ শিল্পে। অ্যান্টিবায়োটিক এবং ওষুধ শিল্পে ছত্রাকের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেমন পেনিসিলিয়াম গ্রিসিওফুলভাম নামক প্রজাতি থেকে গ্রাইসিওফুলভিন নামক ওষুধ প্রস্তুত করা হয়। এই ওষুধ মানুষের চর্মরোগের জন্য ব্যবহার করা হয়। সাধারণত আলেকজান্ডার ফ্লেমিং 1929 সালে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এর উৎস পেনিসিলিয়াম নোটাটাম থেকে প্রথমে পেনিসিলিন তৈরি করেন। পরবর্তীতে এর উৎপাদন কম হওয়ায় ক্রাইসোজেনাম হতে উৎকৃষ্ট মানের এবং অধিক পরিমাণে পেনিসিলিন বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। খাদ্য হিসেবে ছত্রাকের যথেষ্ট ভূমিকা আছে। ইস্টে বিভিন্ন প্রকার ভিটামিন B1, B2 এবং ভিটামিন সি থাকায় পুষ্টিকর এবং মূল্যবান খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও এগারিকাস সহ আরো বেশ কিছু ছত্রাককে পৃথিবীর বিভিন্ন দেশ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে অনিষ্টকারী কীটপতঙ্গের জীবন নিয়ন্ত্রণে। সাধারণত মাটিতে বসবাসকারী রোগ সৃষ্টি ছত্রাক সমূহকে দমন করার জন্য কিছু ছত্রাক কাজ করে। প্রোটিনের উৎস হিসেবে ইস্ট হচ্ছে প্রোটিন কোষ সমৃদ্ধ। ইস্ট শুষ্ক কোষের ওজনের 37% প্রোটিন থাকে, তাই খাদ্যে প্রোটিনের চাহিদা মেটাতে ইস্ট কোষ ব্যবহার করা হয়। এছাড়া শিম জাতীয় উদ্ভিদের মূলে ও কাণ্ডে নোডিউল সৃষ্টি করে এবং বায়বীয় নাইট্রোজেন সংবধনে সহায়তা করে। সবুজ সার, খড়, কম্পোস্ট সার, গোবর সার প্রভৃতি তৈরির সময় উচ্চ তাপমাত্রায় জৈব যৌগের পরিবর্তন ঘটায়। মানব জীবনে ভাইরাস এবং ছত্রাক ও শৈবালের ক্ষতিকর প্রভাব। এতক্ষণ ধরে আমরা ভাইরাস, ছত্রাক, শৈবালের উপকারী দিক পড়লাম, এখন অপকারী বা ক্ষতিকর দিক পড়ব। ভাইরাসের ক্ষতিকর প্রভাব কি? ভাইরাস অনেক খারাপ একটা প্রভাব। তোমরা এখন বুঝতে পারতেছো সারা বিশ্বে করোনা ভাইরাস কিভাবে প্রভাব ফেলেছে, সারা বিশ্বকে থমকিয়ে দিয়েছে তারা এই করোনা ভাইরাস। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ভাইরাসের ক্ষতিকর প্রভাব বিরাট প্রকট। তো আমরা বলতে পারি ভাইরাস রোগে আক্রান্ত হয়ে মানুষ অন্ধত্ব, পঙ্গুত্ব এবং অকাল মৃত্যুর শিকার হয়। ভাইরাস দ্রুত সংখ্যা বৃদ্ধি করে, ফলে স্বল্প সময়ের মধ্যে রোগ মারাত্মক আকার ধারণ করে। এটা বড় সমস্যা। অ্যান্টিবায়োটিকের প্রতি ভাইরাসের প্রতিক্রিয়া হয় না বলে গতানুগতিক চিকিৎসায় ভাইরাস রোগ সারে না, তাই ভাইরাস রোগের তুলনামূলক ক্ষতি অনেক বেশি হয়। মানুষের যে সকল রোগ হয় ভাইরাসের কারণে সেগুলো এখানে দেওয়া আছে। বসন্ত, তারপর জলাতঙ্ক, জন্ডিস, ডেঙ্গু, হাম, রুবিওলা, ভাইরাল ডায়রিয়া, সাধারণ ঠান্ডা, এইডস, ইনফ্লুয়েঞ্জা, সার্স, তারপর হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, কোভিড-19, তারপর কয়েক প্রকারের ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, কাপসি, সার্কোমা ইত্যাদি। শুধু মানব দেহেই ভাইরাস ক্ষতিকর প্রভাব ফেলে না, পশু পাখির দেহ প্রচুর প্রভাব ফেলে। সাধারণত বার্ড ফ্লু, ক্যানাইন ডিসটেম্পার, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ইত্যাদি। উদ্ভিদের ক্ষেত্রে আছে টোবাকো, মোজাইক, টিএমভি, এগুলো হচ্ছে ভাইরাসের জন্য সৃষ্ট রোগ। ছত্রাকের যে ক্ষতিকর প্রভাব আছে সেগুলো আলোচনা করব। ছত্রাক খাদ্যদ্রব্য নষ্ট করে, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য দ্রুত পৌঁছিয়ে দেয় এবং নষ্ট করে দেয়। তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিনষ্ট করে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি হচ্ছে চামড়ার ব্যাগ, চামড়ার জুতা, বই, কাগজ, চশমা, ক্যামেরা লেন্স, কাঠের জিনিসপত্র, ইলেকট্রনিক যন্ত্রপাতি ছত্রাক নষ্ট করে, দাগ ফেলে, নষ্ট করে ফেলে, ব্যবহার অনুপযোগী করে ফেলে। তারপর হচ্ছে ফসল ও শস্য জাতীয় উদ্ভিদের রোগ সৃষ্টি। বিভিন্ন ধরনের ছত্রাক ফসলি উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে এবং ফসলের ক্ষতি করে, শস্যের ক্ষতি করে। এখানে কিছু ছত্রাকের নাম দেওয়া আছে যেগুলো সাধারণত
বিভিন্ন ধরনের উদ্ভিদের রোগ সৃষ্টি করে, যেমন পেনিসিলিয়াম ইটালিসাম লৌহ সমৃদ্ধ ফলে পতন ঘটায়। তারপর হচ্ছে সাইথিয়াম ইন্ডিকাম ঢেঁড়স গাছের ফলে রোগ হয়। এরকম এগুলো বিভিন্ন ধরনের বা ছত্রাক বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। প্রাণীর রোগ সৃষ্টি, ছত্রাক প্রাণীরও রোগ সৃষ্টি করে, যেমন এখানে দেওয়া আছে মাইক্রোস্পোরাম, মানুষের মাথার চুল পরে টাকের সৃষ্টি হয়। তারপর হচ্ছে স্যাপোরোলিজিনা, মাছের স্যামন রোগ হয়। তারপর হচ্ছে অ্যাসপারজিলাস ফামিগেটাস, মুরগি পাতিহাঁস পাখির গর্ভপাত হয়। তারপর হচ্ছে কিছু কিছু ছত্রাকের কারণে মানুষের চর্মরোগ হয়, প্রাণীদের চর্মরোগ হয়। এখন আসি শৈবালের ক্ষতিকর প্রভাব। শৈবালের ক্ষতিকর হচ্ছে সাধারণত মানুষ এবং উদ্ভিদের কিছু রোগ সৃষ্টি করে। চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। পুকুরে অতিমাত্রায় শৈবাল দেখা দিলে পুকুরে শৈবাল ওয়াটার ব্লুম সৃষ্টি করে, ফলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। কিছু শৈবাল প্লাঙ্কটন ও মশা লার্ভার পুষ্টি যোগায়, ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া রোগের দ্রুত বিস্তার ঘটে। অধিক ডায়ানোফ্লাজেলেট ভক্ষণকারী মাছের দেহে ক্ষতিকর টক্সিক পদার্থ তৈরি হয়, ফলে এই মাছ ভক্ষণে মানুষের মৃত্যুও ঘটতে পারে। কিছু কিছু সান বাঁধানো পুকুর ঘাটে, বাথরুমে, মেঝেতে শৈবাল জন্ম নেয় এবং সেখানকার পরিবেশ পিচ্ছিল করে, ফলে মানুষ সেখানে পড়ে গিয়ে আছড়ে গিয়ে অস্থিভঙ্গ এবং কি বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। এখন আছি ইস্ট, মোল্ড ও ভাইরাসের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। ইস্টের বৈশিষ্ট্য কি? ইস্ট হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ, ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ, পরভোজী বা মৃতভোজী উদ্ভিদ। সহায়ক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না। সাধারণত এককোষী, ডিম্বাকার, গোলাকার, লম্বাটে এবং কি আয়তাকার হয়ে থাকে। এছাড়া তাদের কোষপ্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, কাইটিন দিয়ে গঠিত। কোষ গহ্বরের বাইরে একটি প্রকৃত নিউক্লিয়াস থাকে। কোষ প্রাচীরের গায়ে সাধারণত বার্ড স্কার নামক ক্ষতচিহ্ন দেখা যায়। কোষ গহ্বরে কোষরস, ভ্যাকুলার, গ্রানিউল ও অন্যান্য পদার্থ থাকে। প্রকৃতিতে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড উভয় প্রকার ইস্ট বিরাজমান থাকে। মোল্ডসের যে মুখ্য বৈশিষ্ট্যগুলো, এগুলো হচ্ছে এরা অতি ক্ষুদ্র অপরজীবী ছত্রাক দলভুক্ত উচ্চ এবং নিম্ন শ্রেণীর ছত্রাক। অনুসূত্রগুলো প্রাচীরবহুল বা প্রাচীরবিহীন। মাইসেলিয়া স্বচ্ছ বা কালচে ও ধোঁয়াটে। অস্পোর, জাইগোস্পোর বা এসকোস্পোর নামক যৌন স্পোর গঠনে সক্ষম। মাইলেসিয়াম রঙিন বা রংবিহীন। স্পোরেঞ্জিওস্পোর, কনিডিয়া বা আর্থোস্পোর নামক অযৌন স্পোর বা রেণু গঠন করে মৃত জৈব পদার্থের উপর জন্ম নেয়। কোষের প্রধান সঞ্চিত পদার্থ গ্লাইকোজেন বা চর্বি। সাধারণত স্যাঁতসেঁতে আর্দ্রতাপূর্ণ ছায়াযুক্ত স্থানে জন্মগ্রহণ করে। ফেলোফাইটা জাতীয় উদ্ভিদ, এর দেহ মূল, কাণ্ড, পাতায় বিভাজিত নয়। ভাইরাসের বৈশিষ্ট্য কি? ভাইরাসের বৈশিষ্ট্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য, একটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। জড় রাসায়নিক বৈশিষ্ট্য কি? এরা অকোষীয়, এদের সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এসব নেই। এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই এবং খাদ্য গ্রহণ করে না, ফলে পুষ্টি ক্রিয়াও নেই। ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য নয়। ভাইরাসকে ক্লাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, তরলীকরণ করা যায়। জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। আর ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। ভাইরাসের রাসায়নিক প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। এখানে একটা ভাইরাসের চিত্র দেওয়া আছে, দেখো টি2 ফাস্ট ভাইরাস। এটা একটা চিত্র দেওয়া আছে ভাইরাসের। তোমরা দেখতে পাচ্ছ প্রোটিন কোড আছে, নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ আছে, আরএনএ আছে, টেইল আছে, ফাইবার আছে, তারপর মেমব্রেন, এনভেলপ আছে। এটা হচ্ছে একটা ভাইরাসের চিহ্নিত চিত্র। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য কি? ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য হচ্ছে পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে এবং অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস জন্ম দিতে পারে। ভাইরাস দেহে জেনেটিক বস্তু, ডিএনএ বা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাস সুনির্দিষ্ট ভাবে বাধ্যতামূলক পরজীবী, এক ধরনের অণুজীব। ভাইরাস পরিব্যক্তি ঘটাতে এবং প্রকরণ তৈরিতে সক্ষম। এদের অভিযোজন ক্ষমতা আছে, এদের বংশগতি পূর্ণ সমন্বয় ঘটে। প্রাণ রসায়নবিদগণ ভাইরাসের জড় বৈশিষ্ট্য সমূহকে প্রাধান্য দেন আর অণুজীব বিজ্ঞানীগণ ভাইরাসের জীব বৈশিষ্ট্য সমূহকে প্রাধান্য দেন। এজন্য ভাইরাসের জীব ও জড়ের সেতুবন্ধন বলা হয়ে থাকে।
ভাইরাসের ভৌত গঠন সাধারণত কেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় বস্তু তথা নিউক্লিক অ্যাসিড যা ডিএনএ অথবা আরএনএ দিয়ে গঠিত। কেন্দ্রীয় বস্তুকে ঘিরে অবস্থিত ক্যাপসিড তথা প্রোটিন আবরণ ক্যাপসিডে প্রোটিন অণুর বিন্যাস ভাইরাসের আকার আকৃতি নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে কখনো কখনো ক্যাপসোমিয়ারের সংখ্যা ধরন, তারপর ক্যাপসিডের সাব ইউনিট নিয়ে গঠিত। ঠিক আছে, এখন হচ্ছে কোন কোন ভাইরাস ক্যাপসিডের বাইরে ক্যাপসিডকে ঘিরে অপর একটি আবরণও তৈরি করে থাকে। এখানে বিভিন্ন প্রকারের ভাইরাস দেওয়া আছে, আরএনএ, ডিএনএ। প্রথমে টোবাকো ভাইরাস দেওয়া আছে, এটা হচ্ছে টোবাকো ভাইরাস, দেখতে পাচ্ছ টোবাকো ভাইরাস 10 ন্যানোমিটার আকার। তারপর হচ্ছে অ্যাডিনো ভাইরাস, এটা হচ্ছে 50 ন্যানোমিটার। তারপর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস 50 ন্যানোমিটার। তারপর হচ্ছে ব্যাকটেরিওফাজ বা T4 50 ন্যানোমিটার। প্রত্যেকটারই বিভিন্ন ধরনের ভাইরাস দেওয়া আছে এবং তাদের আরএনএ এবং ক্যাপসমিয়ার ও ক্যাপসিড দেওয়া আছে। এখন আসি ইস্ট কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করণ। এটা খুব ইম্পর্টেন্ট। ইস্ট কোষের কোন অংশে কি কি আছে। একটি ইস্ট কোষে সাধারণত প্রথমত থাকে সেল ওয়াল, তার মানে তার সেলের বাইরে যে আবরণটা সেটা হচ্ছে সেল ওয়াল। তারপর সেল মেমব্রেন থাকে, দ্বিতীয় যে স্তরটা সেটা হচ্ছে সেল মেমব্রেন, পাতলা যে আবরণটা সেল মেমব্রেন। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকবে একটা, দেখতে পাচ্ছ এটা মাইটোকন্ড্রিয়া। তারপর হচ্ছে সাইটোপ্লাজম থাকবে, তারপর নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে যে একটা পর্দা সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আর এটা হচ্ছে নিউক্লিয়াস, আচ্ছা নিউক্লিয়াস স্পোর, এটা হচ্ছে নিউক্লিয়াস স্পোর। আর হচ্ছে স্টোরেজ গ্রানুলস, এটা হচ্ছে স্টোরেজ গ্রানুলস। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এখানে হচ্ছে স্টোরেজ গ্রানুল, তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে স্টোরেজ গ্রানুল। আর এটা হচ্ছে ভ্যাকুলার গ্রানুল, এগুলো হচ্ছে ভ্যাকুলার গ্রানুল। আর হচ্ছে ভ্যাকুলার মেমব্রেন হচ্ছে ভ্যাকুলার গ্রানুলের বাইরে যে পর্দাটা সেটা হচ্ছে ভ্যাকুলার গ্রানুল। তারপর হচ্ছে ভ্যাকুল, এটা হচ্ছে ভ্যাকুল, পুরোটা হচ্ছে ভ্যাকুল। তারপর হচ্ছে এটা মোটামুটি এই তো ইস্টের একটা চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে, তোমরা এটা ভালো করে শিখে নিবা। অবশ্যই চিত্র পেন্সিল দিয়ে অঙ্কন করবা। এখন আছি ইস্টের প্রজনন। সাধারণত বার্ডিং পদ্ধতিতে ইস্টের প্রজননটা আমরা আলোচনা করব। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, এখানে ইস্টের বার্ডিং এর একটা চিত্র দেওয়া আছে। এটা চিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কি কত সহজেই একটা ইস্ট বংশবৃদ্ধি করে থাকে। এখানে প্রধান ইস্টের কাজ হচ্ছে সাধারণত ইস্ট বা সেকারোমেসিস জীবাণু 3 প্রকারের প্রজনন বা জনন করে থাকে। একটা হচ্ছে অঙ্গজ, একটা হচ্ছে অযৌন, একটা হচ্ছে যৌন প্রজনন। ইস্ট প্রধানত অঙ্গজ জনন বা কোর্গোদ্গম বা বার্ডিং প্রক্রিয়ায় প্রজনন করে থাকে। ইস্ট জন্মানোর মাধ্যমে প্রচুর শর্করা বিদ্যমান থাকলে অঙ্গজ বা জনন বার্ডিং প্রক্রিয়া সম্পন্ন হয়। এটা হচ্ছে বার্ডিং প্রক্রিয়ায় প্রজনন। দেখো এখানে ইস্ট কোষের প্রোটোপ্লাজম একটি পাতলা পর্দা দ্বারা আবৃত অবস্থায় কোষের এক পাশ দিয়ে ঠেলে বের হয়। ফলে কোষের একদিকে সামান্য অংশ ফুলে ওঠে। এই ফুলা ওঠা অংশ থেকে আকারে বাড়তে থাকে এবং গোড়ার দিকে ক্রমশ শুরু হয়ে আসে। এই সময় মাতৃ নিউক্লিয়াস বিভাজিত হয়ে একটি খণ্ড মাতৃকোষে যায় এবং অপর খণ্ড উদগত অংশে চলে যায়। এই সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং নতুন স্ট্রুপে জীবনযাপন করে। নবগঠিত এই কোষ বিভাজিত না হয়ে পরপর যুক্ত হয়ে অপ্রকৃত মাইসেলিয়াম গঠন করে এবং অনেক সময় এত দ্রুত কুড়ি উৎপাদন করে যে বিচ্ছিন্ন হবার পূর্বে আবার কুড়ি উৎপাদন করে। এভাবেও সিডোমাইসেলিয়াম গঠন করতে পারে। আবার একসঙ্গে একাধিক কুড়ি উৎপাদিত হতে হয়। তার মানে বোঝা যাচ্ছে এখানে নিউক্লিয়াস আর ভ্যাকুল যে আছে, এই নিউক্লিয়াস অতি দ্রুত ভাগ হয়ে যায়। তার যে মেমব্রেনটা আছে, মেমব্রেন একদিকে ফুলে ওঠে এবং বার্ডিং তৈরি হয়। ওই বার্ডিং এর মাধ্যমে নিউক্লিয়াস ভাগ হয়ে চলে যায়। খুব দ্রুতই এই নিউক্লিয়াস ভাগ হয়ে সেটা যে বার্ডিং তৈরি হয়, বার্ডিং এর গোড়ার দিকে শুরু হয় এবং আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে ডটার ইস্ট, এটা হচ্ছে প্যারেন্ট ইস্ট, অর্থাৎ এটা মাতৃকোষ, এটা হচ্ছে নতুন সৃষ্টি কোষ। এভাবে সে একাধিক কোষ বা দ্রুত অঙ্গজ প্রজনন করতে থাকে। এক বা একের অধিক কোষ দিয়েও দ্রুত সে অঙ্গজ প্রজনন করে থাকে। এখন আসি ইস্ট কোষের পার্থেনোজেনেসিস এবং ক্লেমাইডোস্পোর্স। পার্থেনোজেনেসিস হচ্ছে কোন অনুর্বরা বা অফলনশীল কোষ হতে কোন জীবের দিকে পার্থেনোজেনেসিস বলা হয়। অর্থাৎ অনুর্বরা বা অফলনশীল কোষ হতে কোন জীবের বৃদ্ধিকে
পার্থেনোজেনেসিস বলা হয়ে থাকে। এটা সাধারণত যৌন প্রজননের রূপান্তর মাত্র এবং অযৌন বংশবিস্তারের সাথে সম্পর্কযুক্ত নয়। কোনো কোনো ইস্টে যেমন শেকওয়াইনোমাইসিস যৌনতা অনুভূত হয় না। কোষগুলো অ্যাসিডে নানা দিকে অস্কস্পর তৈরি করে এবং বাস্তব মিলনের ন্যায় গলে ফিউজ গেলেও সংমিশ্রণ ঘটে না, ফলে আংশিক যৌন বৈশিষ্ট্যাবলী অর্জন করে। আমরা হচ্ছে ক্লেমাইডোস্পোর। প্রতিকূল অবস্থায় ইস্ট কোষগুলো প্রজনন বন্ধ রাখে। তখন ইস্টগুলো সঞ্চিত খাদ্য, গ্লাইকোজেন ও চর্বিতে পরিপূর্ণ থাকে এবং কোষের বাইরে মোটা আবরণ নিজেদের আবদ্ধ করে রাখে। তখন এই কোষগুলোকে ক্লেমাইডোস্পোর্স বলে। অনুকূল পরিবেশে প্রতিটি ক্লেমাইডোস্পোর্স হতে একটি কোষ বের হয়ে বাডিং প্রক্রিয়ায় প্রজনন করতে পারে। এটি কোনো প্রজনন নয়, বরং প্রতিকূল অবস্থা হতে প্রজাতি রক্ষার পদ্ধতি মাত্র। শিল্পক্ষেত্রে ইস্টের কিছু গণ আছে, গণগুলো তোমরা দেখবা। 1970 সালে ওয়েবস্টার শিল্পে এবং শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্টগুলোকে হেমিঅ্যাস্কোমাইসিটিস শ্রেণীভুক্ত এবং অধিকাংশ স্যাকারোমাইসিস প্রজাতির গণগুলোর নাম নিচে দেওয়া হলো। আচ্ছা, গণ 6টা গণ আছে। গণ সিজোস্যাকারোমাইসিস, গণ স্যাকারোমাইসিস, গণ জাইগোস্যাকারোমাইসিস, গণ পিসিয়া, গণ হ্যানসানিউলা, গণ ড্যাবারিওমাইসিস। এগুলো হচ্ছে ইস্টের গণ শিল্পক্ষেত্রে। ইস্টের গুরুত্ব বলবো। ইস্টের গুরুত্ব হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে। একটু সাধারণত এরা যৌথভাবে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষে দ্রুত পতন ঘটায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। একটু আগে পড়েছি ছত্রাকের যে গুরুত্ব, ইস্ট আর ছত্রাকের গুরুত্ব একই। এখানে ছত্রাককে ঝাড়ুদার হিসেবে বিবেচনা করা হয়। শিল্পজাত দ্রব্য উৎপাদন সাধারণত অ্যালকোহল প্রস্তুত, বিয়ার প্রস্তুত, পাউরুটি তৈরি, পনির তৈরি, জৈব অ্যাসিড তৈরি ইত্যাদি তৈরিতে ইস্টের গুরুত্ব আছে। যারা ইস্টের সাহায্যে সাধারণত চিনি থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয় এবং ইস্ট এনজাইম জাইমেজ নামক এক ধরনের এনজাইম কার্যকারিতায় চিনির অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড পরিণত করে। পরবর্তীতে কার্বন ডাই অক্সাইড বুদবুদ গ্যাস আকারে বের হয়ে যায়, কিন্তু অ্যালকোহল দ্রবণে থেকে যায়। এখানে বলা যায় যে গ্লুকোজ যোগ ইস্ট বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, গ্লুকোজের সাথে ইস্ট যোগ করা হয়েছে, সেখানে জাইমেজ নামক এনজাইম নিঃসরণ করার ফলে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড ও শক্তি উৎপন্ন করছে। স্যাকারোমাইসিস সেরিভিসি প্রয়োগ করে বিয়ার প্রস্তুত করা হয়। আঙ্গুরের রস থেকে ওয়াইন এবং আপেলের রস থেকে সিডার প্রস্তুত করতে ইস্ট ব্যবহার করা হয় এবং মদ্য শিল্পকে ব্রিওয়ারি বলা হয়ে থাকে। অ্যান্টিবায়োটিক ও ওষুধ শিল্পে ইস্টের ব্যবহার সাধারণত পেনিসিলিয়াম গ্রাইসোফুলভাম নামক প্রজাতি থেকে গ্রাইসিওফুলভিন নামক ওষুধ প্রস্তুত করা হয়। বিভিন্ন ধরনের চর্মরোগের ওষুধ, চর্মরোগ নিরাময়ে এই ওষুধ ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিকের পেনিসিলিনের উৎস পেনিসিলিয়াম নোটাটাম থেকে প্রথমে পেনিসিলিন তৈরি করেন আলেকজান্ডার ফ্লেমিং 1929 সালে। এটা আগে আমরা আলোচনা করেছি। খাদ্য হিসেবে ইস্ট এটা আলোচনা করেছি। বিভিন্ন প্রকার ইস্টে ভিটামিন বি, ভিটামিন বি2, ভিটামিন বি সি থাকায় অনেক পুষ্টিকর এবং মূল্যবান খাদ্য রূপে ব্যবহার করা হয়। এছাড়াও কিছু কিছু ইস্ট যেমন এগারিকাস সহ আরো কিছু ইস্ট আছে যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। অনিষ্টকারী কীটপতঙ্গের জীবাণু নিয়ন্ত্রণে সাধারণত মাটিতে বসবাসকারী ক্ষতিকর যে কীটপতঙ্গ আছে সেগুলোকে ইস্ট নষ্ট করে। প্রোটিনের উৎস হিসেবে সাধারণত একটা ইস্ট কোষের শুষ্ক ওজনের শতকরা 37% প্রোটিন থাকে, তাই খাদ্যের প্রোটিনের চাহিদা মেটাতে ইস্ট ব্যবহার করা হয়। গাভীর খাদ্য হিসেবে গাভীকে যদি ইস্ট খাওয়ায় তাহলে পর্যাপ্ত দুধ পাওয়া যায়। সুগন্ধযুক্ত করতে কোকোবিনের বীজকে সুগন্ধযুক্ত করতে ইস্ট ব্যবহার করা হয়। জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ইস্টের ব্যবহার রয়েছে। ভাইরাসের বৃদ্ধি বা মাল্টিপ্লিকেশন অফ ভাইরাস। ভাইরাস এমন এক সত্তা যাতে রয়েছে জড় ও জৈবিক উভয়ের বৈশিষ্ট্যের ভিন্ন সমাবেশ, অর্থাৎ পোষক দেহে জীবের বৈশিষ্ট্য এবং পোষক দেহের বাইরে জড়ের বৈশিষ্ট্য হিসেবে তারা আচরণ করে। তো জীবের বৈশিষ্ট্যের অন্যতম প্রক্রিয়া হলো জনন প্রক্রিয়া। কেবল পোষক কোষের অভ্যন্তরে জনন তথা ভাইরাসের বৃদ্ধি ঘটে থাকে। ভাইরোলজিস্টরা প্রত্যক্ষ করেছেন মোট 5টি পর্যায়ে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। 5টি পর্যায়ে হচ্ছে পোষক কোষ বৃদ্ধকরণ। একটা হচ্ছে প্রথম নাম্বার পোষক কোষ বৃদ্ধকরণ বা পেনেট্রেশন। তারপর হচ্ছে ভাইরাস নিউক্লিক অ্যাসিডের প্রতিলিপি গঠনের জন্য প্রয়োজনীয় উৎসেচক সংশ্লেষ করে। তারপর ভাইরাসের গঠন উপাদান সংশ্লেষ করে। তারপর সব উপাদান একত্রিতকরণ এবং পূর্ণাঙ্গ ভাইরাস কণা গঠন করে। তারপর হচ্ছে পোষক কোষ হতে ভাইরাস পরিণত ভাইরাস কণায় গঠন করে। তো এই 5 স্টেপে পরিচালিত হয়। তো মূলত ভাইরাস পোষক দেহে যেহেতু বংশবৃদ্ধি করে থাকে, তাই এরা সাধারণত 2 পদ্ধতিতে জীবন চক্রটা ঘটিয়ে থাকে। একটা হচ্ছে লাইটিক চক্র, একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। যেহেতু তারা প্রথম স্টেপটা হচ্ছে তারা কি করে পোষক কোষে বৃদ্ধ করে, পোষক কোষে পেনিট্রেশন করে, তারপর তারা বংশবৃদ্ধি। তো লাইটিক চক্র আমরা আলোচনা করব। লাইটিক চক্র হচ্ছে সাধারণত ভাইরাস পরজীবী হিসেবে বংশবৃদ্ধি করে এবং তাই এদের বংশবিস্তার প্রক্রিয়া প্রত্যক্ষ করা কঠিন।
যে জীবনচক্রে বিভিন্ন ধাপ অতিক্রম করে ফাজের অণুজীব আক্রমণকারী ভাইরাস অপত্য কোষগুলো শেষ পর্যায়ে ব্যাকটেরিয়াকে বিগলিত করে মুক্ত হয় এবং সে জীবনচক্রকে লাইটিক চক্র বলে। লাইটিক চক্র সম্পন্নকারী ফাজকে লাইটিক ফাজ বলে। লাইটিক চক্র সাধারণত ব্যাকটেরিয়া ফাজের জীবনচক্রে দেখা যায়। নিচে টি2 ভাইরাসের ইকোলাই ব্যাকটেরিয়ার আক্রমণের ক্ষেত্রে লাইটিক চক্রের ধাপগুলো বর্ণনা করা হলো। 1 নম্বর হচ্ছে পৃষ্ঠলগ্ন হওয়া, অর্থাৎ এই পর্যায়ে টি2 ভাইরাস পোষক ইকোলাই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে স্পর্শক তন্তু ও স্পাইকের সাহায্যে পৃষ্ঠলগ্ন হয়। ইকোলাই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ফাজ প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট থাকায় রিসেপ্টর সাইটের প্রোটিনের সাথে ফাজ ক্যাপাসিডের স্পর্শক তন্তুর প্রোটিনের রাসায়নিক ক্রিয়ার ফলে ফাজটি ব্যাকটেরিয়ার প্রাচীরে সংযুক্ত হয়ে যায়। 2 নম্বর হচ্ছে অনুপ্রবেশ। পৃষ্ঠলগ্ন হওয়ার পর ভাইরাসের লেজার স্পাইক থেকে লাইসোজাম এনজাইম নিঃসৃত হয়। এই এনজাইমের কার্যকারিতায় ব্যাকটেরিয়া কোষ প্রাচীর স্তরকে দ্রবীভূত করে সূক্ষ্ম নালিকা সৃষ্টি করে। এই প্রক্রিয়ায় ড্রিলিং বলা হয়, অর্থাৎ ছিদ্র, কোষের প্রাচীরে ছিদ্র করে, এটাকে ড্রিলিং বলা হয়। টি2 ভাইরাসের লেজের প্রোটিন আবরণটি বাইরেই পড়ে থাকে। 3 নম্বর হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। ভাইরাসের ডিএনএ পোষক কোষে প্রবেশ করার পর ব্যাকটেরিয়া কোষের ডিএনএ এর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং পলিমারেজ এনজাইমের সহায়তায় এমআরএনএ উৎপাদনের মাধ্যমে প্রোটিন তৈরি শুরু করে। এই প্রোটিন পরবর্তীতে ভাইরাসের বহিরাবরণ বা খোলস, মাথা ও লেজ তৈরিতে অংশগ্রহণ করে। 4 নম্বর হচ্ছে জিনোম তৈরি। এই পর্যায়ে পলিমারেজ এনজাইমের সহায়তায় ব্যাকটেরিয়া নিউক্লিওটাইড ব্যবহার করে ভাইরাসের ডিএনএ অসংখ্য প্রতিরূপ সৃষ্টি করে। 5 নম্বর হচ্ছে একত্রিতকরণ ও নির্গমন। এই দশায় জিনোমগুলো প্রোটিন আবরণের দ্বারা মোড়কের ন্যায় আবৃত হয় এবং অপত্য ভাইরাসের সৃষ্টি করে। অপত্য ভাইরাসের চাপে পোষক ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ হয়ে যায়, ফলে পরিণত ফাজগুলো পোষক কোষের বাইরে নির্গত হয়। লাইটিক চক্রের মাধ্যমে টি2 ব্যাকটেরিয়া ফাজের সংখ্যা বৃদ্ধির সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন হতে লাগে 20 থেকে 30 মিনিট এবং এই সময়ের মধ্যে প্রায় 200টি নতুন অপত্য ব্যাকটেরিয়া ফাজ সৃষ্টি হয়। 2 নম্বরে আসি লাইসোজেনিক চক্র। এই প্রক্রিয়ায় ভাইরাস ব্যাকটেরিয়ার কোষে তার নিউক্লিক অ্যাসিড প্রবেশ করায় ঠিকই, কিন্তু এটা লাইটিক চক্রের মতো কোষকে ভেঙে ফেলে না বা ভাইরাসের কোষের সংখ্যা বৃদ্ধিও করে না। এই চক্রে ভাইরাস তার নিউক্লিক অ্যাসিড ব্যাকটেরিয়ামের কোষের ডিএনএর সাথে যুক্ত করে দেয় এবং ভাইরাল নিউক্লিক অ্যাসিড ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে সংখ্যা বৃদ্ধি করে। যেহেতু এখানে কোষের মৃত্যু ঘটে না, তাই একে বলে মৃদু আক্রমণ। আর যেসব ভাইরাস এই চক্র ব্যবহার করে তাদেরকে বলে টেম্পারেট ফাজ, অর্থাৎ ল্যামডা ভাইরাস এক ধরনের টেম্পারেট ফাজ। এরা এস্টেরিয়া কোলাইকে আক্রমণ করে। এই তো পঞ্চম অধ্যায় এই পর্যন্তই। পঞ্চম অধ্যায় আর তেমন কোনো আলোচনা নেই, তোমরা এখান থেকে পড়বা। অনেক যে প্রশ্নগুলো করে আসবা সেগুলো হচ্ছে ছোট ছোট প্রশ্ন পড়বা। ইস্ট মোল্ড ভাইরাসের সংজ্ঞা, শৈবালের সংজ্ঞা, তারপর হচ্ছে ছত্রাকের সংজ্ঞা পড়বা, তারপর হচ্ছে ইস্টের ব্যবহার পড়বা, ভাইরাসের উপকারিতা, সবগুলো উপকারিতা পড়বা। তারপর হচ্ছে ইস্ট কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করবা। ঠিক আছে, এগুলো তোমরা আলোচনা করবা। ইস্টের বার্ডিং প্রক্রিয়া দ্বারা প্রজনন, এটা আলোচনা করবা। এটা হচ্ছে হোমওয়ার্ক, বাসায় পড়ে নিবা। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো। আবার ঈদ মোবারক। স্টে হোম, স্টে সেফ। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।